আগের ভিডিওতে আমি বলেছিলাম কলকাতা থেকে কিভাবে অরুণাচল পৌঁছানো সম্ভব। তো বোমডিলা ঘুরে আমরা দিরাঙে এসে পৌঁছালাম প্রায় বিকেলবেলা। দিরাঙের মূল শহরে আমরা থাকিনি, বরং দিরাং থেকে 6-7 কিলোমিটার দূরে সাংতি ভ্যালিতে আমরা থাকার প্ল্যান করেছিলাম। এই সাংতি ভ্যালি অনেকটাই ভারতবর্ষের কাশ্মীরের মতন, সব দীর্ঘ বিরাট বিরাট সবুজ উপত্যকা। প্রথমেই আমরা এসে পৌঁছালাম এইরকমই একটা উপত্যকায়, এবং এখানে ছোট্ট ছোট্ট কিছু বৌদ্ধ স্তূপ আছে, আর দিগন্ত বিস্তৃত পাহাড় আর সবুজ ভ্যালি। বিকেলের পরন্ত রোদে, সোনারঙা রোদে এই ছোট ছোট বৌদ্ধ স্তূপগুলো খুব সুন্দর লাগছিল। বুবু খেলে বেড়াচ্ছে, এত বড় মাঠ, এত বড় উপত্যকা। আর পেছনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো ভেড়াদের থাকার জায়গা। সারাদিন এখানে অনেক ভেড়া চড়ে বেড়ায়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ভেড়াগুলো ঘরে ঢুকে গেছে, তো ভেড়াগুলোর আর ভিডিও করা গেল না। আর এই ভ্যালির মধ্যে নানান রকম সবজির চাষ হয়েছে। সমস্ত ভ্যালিটাই নির্জন, স্তব্ধ, কথা বললে পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ইকো হয়ে ফিরে আসছে। তো এরপর আমরা গেলাম নাশপাতি বাগানে। এরপরেই পাশে নাশপাতি বাগান রয়েছে, এটা সরকারি প্রপার্টি, কোনো টিকিট নেই, তবে বিকেল 5টার পর আর এখানে ঢুকতে দেওয়া হয় না। আমরা প্রায় শেষ সময়, বন্ধ হওয়ার প্রায় আগে আগে এই গার্ডেনে এসে পৌঁছালাম। এখন ছোট ছোট নাশপাতি, এগুলোই বড় হবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে এগুলো পাড়ার উপযুক্ত হবে। তো একটা ছোট্ট নাশপাতি পেড়ে আমি দেখছিলাম এবং খেয়েও টেস্ট করেও দেখলাম, কচি কিন্তু খুব মিষ্টি ছিল। তারপর আমরা এই সাংতি ভ্যালির ভেতর দিয়ে যাচ্ছি আমাদের ফার্মস্টের দিকে, এবং আমরা ছাড়া এই সাংতি ভ্যালিতে আর কোনো ট্যুরিস্ট ছিল না। মানুষের ভিড় নেই, শুধুই নির্ভেজাল প্রকৃতি। আর ভ্যালির সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না, অসম্ভব সুন্দর। এরপর আমরা আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো এক একটা হোমস্টে। হোমস্টে নয়, এগুলোকে ফার্মস্টে বলে। ফার্মস্টে মানে এই ফার্মিং হয়েছে এবং ফার্মারদের সঙ্গেই থাকা। মূলত এখানকার ফার্মাররাই নিজেরাই কিছু ছোট ছোট ট্যুরিস্টদের জন্য ঘর বানিয়েছে, সমস্ত রকম সুযোগ সুবিধা রেখেছে। এবং এই হলো সাংতি নদী। এই সাংতি নদীর জন্যই জায়গাটার নাম হলো সাংতি ভ্যালি। বেশ বড় নদী, বেশ চওড়া নদী। এখন যেহেতু বৃষ্টি কম, তাই জন্য জলটা কম, কিন্তু সে তার নিজের গতিতে বয়ে চলেছে। নদী আপন বেগে পাগল পাড়া, সে তার বেগে তার মতন করে বয়ে চলেছে। এবং সমস্ত জায়গাটা দেখলেই বুঝতে পারবেন ট্যুরিস্ট বর্জিত, একটাও ট্যুরিস্ট নেই। হ্যাঁ, অরুণাচল এসে না মন খারাপ হয়ে যায়, মানে মনে হয় সারাক্ষণ চুপ করে এই নদীর ধারে বসে থাকি, সারাটা দিন নিজের সঙ্গে নিজে সময় কাটাই, সারাটা দিন যেন ভাবনার জন্য ছড়িয়ে দেওয়া যাক। তো এইরকমই এই নদী, আর এইরকমই এই পরিবেশ, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো সারাটা বিকেল বাকি সময়টা আমি ঠিক করলাম এই নদীর পাশেই বসে কাটাবো। তো বিকেলের পরন্ত রোদে এই নদীর পাশে বসে অনেকটা সময় কাটালাম। ওদিকে ফার্মস্টেতে বলা হয়েছিল চা ও পকোড়া বানানোর জন্য, তো ওরা চা পকোড়া বানাচ্ছিল, এবং সেই সময়টা এই নদীর ধারে এসে বসে থাকলাম, চুপচাপ বসে থাকলাম, কোনো হইহট্টগোল নেই। আমার ছেলে তখন নদীতে পাথর ফেলছিল, এটা ওর খেলা, ও পাথর কুড়িয়ে কুড়িয়ে আনছিল আর আপন মনে নদীতে সেগুলো ফেলে দিচ্ছিল। আমিও নদীর পাড় ধরে বেশ খানিকক্ষণ সময় হাঁটলাম। হেঁটে তারপরে আস্তে আস্তে ফিরে এলাম আমাদের ফার্মস্টেতে। এটাকে ফার্মস্টে কেন বলছি দেখেই বুঝতে পারবেন,
চতুর্দিকে বিভিন্ন চাষ হয়েছে। এইটা ফার্মারের গাড়ি, এই গাড়িতে করেই উনি সবজি নিয়ে যান। দূরে ওটা কাঠের রান্নাঘর, তার পাশে একটা জায়গা আছে, বেশ উঁচু করে বসার জায়গা করেছেন, ওর ওপর থেকে শান্তি নদীটা দেখা যায়। আর এই হচ্ছে আমাদের হোটেল। খুব ছোট্ট ছোট্ট 4টে ঘর আছে, ফুলে ফুলে একদম ভর্তি, আর সামনেই যেদিকেই তাকাবেন সবুজ পাহাড়। এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল যে দিরাং শহরে না থেকে, শহরের কোলাহল, হোটেল, মানুষজন, বাজার ঘাট সেসব জায়গায় না থেকে এইরকম একটা নির্জন প্রকৃতির মধ্যে থাকা।